রতনপুর গ্রামে এক রফিকুল নামের কাঠুরিয়া আর তার বউ আসমা বাস করত। রফিকুল পুত্র, তুমি লাকড়ি নিয়ে আসছো, অনেক ভালো করেছো। এই লাকড়িগুলোরই এখন সবচাইতে বেশি প্রয়োজন। আচ্ছা আচ্ছা, লাকড়ি নিয়ে আসছি। এ নেন আপনার লাকড়ি। কিন্তু রফিকুল, আমি এখন তোমাকে টাকা দিতে পারবো না। আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়নি। যখন টাকা পাঠাবে তখন আমি তোমাকে তোমার টাকা দিয়ে দেব। কোনো সমস্যা নেই চাচা, আপনার কাছে যখন টাকা হবে তখন আপনি আমাকে টাকা দিয়েন। তুমি সবসময় ভালো থেকো পুত্র। আল্লাহ তোমার উপর সবসময় খুশি থাকুক। ধন্যবাদ চাচা, আপনার দোয়া যেন সব সময় আমার সাথে থাকে। আচ্ছা চাচা, এখন আমি যাচ্ছি। আরো অনেক জায়গায় গিয়ে লাকড়ি বিক্রি করতে হবে, অনেকজনকে দিতে হবে লাকড়ি। সাইফুল চাচা, সাইফুল চাচা, বাইরে আসেন, আপনার জন্য লাকড়ি নিয়ে এসেছি। আসতেছি আসতেছি, দাঁড়াও। সাইফুল চাচা, এ নেন আপনার লাকড়ি। আরে রফিকুল ভাতিজা, আজকে আমাকে আরো বেশি কিছু লাকড়ি দিতে হবে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি আপনাকে বেশি লাকড়ি দিচ্ছি। এ নেন আপনার লাকড়ি। আচ্ছা ভাতিজা, ঠিক আছে, এ নাও তোমার টাকা। আর ভাতিজা শুনো, এরপর যখন আসবে আরো বেশি লাকড়ি নিয়ে আসবে। শুনতে নাকি পাচ্ছি সামনে আরো বেশি ঠান্ডা পড়বে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি নিয়ে আসবো। রফিকুল সবগুলো লাকড়ি বিক্রি করার পর সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় অনেক জোরে জোরে বাতাস বইতে আরম্ভ করে। হে আল্লাহ, অনেক জোরে জোরে বাইরে বাতাস বইতে শুরু করেছে। আমাকে বাড়ি তাড়াতাড়ি ফিরে যেতে হবে। যদি এভাবেই বাতাস বইতে থাকে তাহলে তো আমাকে ঠান্ডা লেগে যাবে, পরে আমি অনেক অসুস্থ হয়ে পড়ব। হে আল্লাহ, যত তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো ততই তাড়াতাড়ি আমার মঙ্গল হবে, আমি এই ঠান্ডা থেকে বেঁচে যেতে পারবো। হে আল্লাহ, কোথায় রয়ে গেল সে? এখনো তো বাড়ি ফিরে আসলো না। এদিকে অনেক জোরে জোরে বাতাস চলতে শুরু করেছে। কতবার কত করে বললাম যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন, কিন্তু কে শুনে কার কথা? সে তো আমার কথা শুনতেই চায় না। আসমা, আসমা, কোথায় তুমি? এদিকে আসো। এত সময় পর আসা হলো আপনার? আপনাকে আমি কতবার বলেছি যে সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরে আসবেন। সন্ধ্যার সময় অনেক ঠান্ডা পড়ে, বাইরে বাতাসও চলে। চুলার কাছে গিয়ে বসেন, আপনার জন্য আমি গরম করে নিয়ে আসি খাবারগুলো। হ্যাঁ আসমা, তুমি ঠিক কথা বলেছ, বাইরে অনেক ঠান্ডা পড়ছে। কালকে আমি এক কাজ করব, কালকে আমি সকাল সকাল লাকড়ি বিক্রি করার জন্য বেরিয়ে যাব। আর সন্ধ্যা হওয়ার আগে আগে আমি সবগুলো লাকড়ি বিক্রি করে বাসায় ফিরে আসব। আসমা, ওই মোটা লেপটা আমাকে বের করে দেবে, ঠান্ডা অনেক বেড়ে গেছে। ঠিক আছে, আপনি আগে খাবার খেয়ে নিন, আমি আপনাকে লেপটা বের করে দেব। খাবার খাওয়ার পর রফিকুল আর তার বউ বিছানায় এগিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে অন্য প্রতিবেশীরাও কোনো রকম লাকড়ি জ্বালিয়ে ঠান্ডায় কোনো রকমের সময় পার করতে থাকে। ঠান্ডা আর কুয়াশার চাদরে ঢেকে রেখেছিল বাইরের চারিপাশ। এরকম ঠান্ডা জানুয়ারি মাসের দিকেই দেখা যায়। আসমা, আসমা, শুনতে পাচ্ছ? আমাকে গরম গরম চা দাও, আমি বাইরে যাব লাকড়ি বিক্রি করার জন্যে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই নিন আপনার চা।
আচ্ছা ঠিক আছে আসমা, আমি এখন যাচ্ছি। রফিকুল লাকড়ি বিক্রি করার জন্য বেরিয়ে আসে। হে আল্লাহ, এখন তো বাইরে অনেক ঠান্ডা পড়ছে, আমাকে এক্ষুনি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিতে হবে, তাহলে সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারবো। আজ গ্রামে অনেক ঘন কুয়াশায় ঢেকেছিল। লোকজন লাকি জ্বালিয়ে তার গরম তাপ নিতেছিল। রফিকুল গ্রামের পাশ দিয়ে জঙ্গলের উদ্দেশ্যে যেতেছিল। রফিকের ভাই, মানে হচ্ছে লাকড়ির জন্য জঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছে? হ্যাঁ ভাই, লাকড়ির জন্য জঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি। রফিকের ভাই, এবছর শুনতে পাচ্ছি আবহাওয়া দপ্তরের খবর থেকে নাকি এই বছর অনেক ঠান্ডা পড়বে অন্যান্য বছরের চাইতে। এই বছরের ঠান্ডার আকার ভিন্ন রূপ ধারণ করবে। এই জন্য বলছি সময় থাকতে ঠান্ডার আগে আগে লাকড়ির ব্যবস্থা করে রাখো। হে আল্লাহ, যদি এরকম ঠান্ডা পড়ে তাহলে তো ঠান্ডার কারণে গ্রামে কোনো কাজকর্মই করতে পারা যাবে না। হ্যাঁ বরকত ভাই, তুমি ঠিক কথাই বলেছ। যদি এরকম ঠান্ডা পড়ে তাহলে সবার প্রথমে তো আমারই কাজকর্ম বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন যাচ্ছি। এসব কথা বলে রফিকুল জঙ্গলের উদ্দেশ্যে যেতে লাগে। জঙ্গলে গিয়ে লাকড়ি কেটে গ্রামে গ্রামে লাকড়িগুলো সব বিক্রি করে দেয়। সেই গ্রামে আরেকজন লতিফ নামের লাকড়ি ব্যবসায়ী ছিল। সে জঙ্গল থেকে লাকড়ি কেটে গ্রামে গ্রামে বিক্রি করত। লতিফ অনেক লোভ লালসার ব্যক্তি ছিল। লতিফ গ্রামে লোকজনের কাছে অনেক বেশি দামে লাকড়ি বিক্রি করত। লতিফ জঙ্গলে অনেকগুলো লাকড়ি কেটে সে তার বাড়িতে জমা করে রেখেছিল। কি ব্যাপার, তুমি শুধু লাকড়িগুলো কেটে কেটে নিয়ে এসে বাড়িতেই জমা করছো, এগুলো গ্রামে গিয়ে বিক্রি করছো না কেন? আরে রিনা, আমি কি করছি তুমি শুধু দেখতে থাকো। কিছু দিনের ভিতরে অনেক ঝড় বৃষ্টি হবে, তখন জঙ্গলের সবগুলো লাকড়ি ভিজে যাবে। তখন কারো কাছে শুকনো লাকড়ি থাকবে না। সেই সুযোগে আমি আমার লাকড়িগুলো অনেক বেশি দামে বিক্রি করতে শুরু করব। হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু শোনো, এসব করা কিন্তু ঠিক না। উপর আল্লাহ অসন্তুষ্ট হবে। আরে তুমি আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। কোনটা ঠিক কোনটা ঠিক না আমাকে এসব কথা বলবে না। লতিফ তার বউকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়, আর লতিফ সুযোগ সময়ের অপেক্ষা করতে থাকে কখন বেশি দামে লাকড়ি বিক্রি করতে পারবে। আর অন্যদিকে রফিকুল গ্রামে গ্রামে লাকড়ি বিক্রি করে সে তার বাড়ি ফিরে যায়। রাতের সময় ছিল বেশ ভারী। রাত্রে হঠাৎ আকাশে বিজলির আওয়াজের সাথে সাথে জোরে জোরে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। রফিকুল যখন ঘরের ভিতরে শুয়েছিল তখন বিজলির আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। সে তখন দরজার কাছে গিয়ে দেখতে পেল অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। হে আল্লাহ, এটা কি হয়ে গেল? আজকে গ্রামের লোকজন বলা বলি করছিল নাকি এই বছর অনেক ঝড় বৃষ্টি হবে ঠান্ডাকালে, কিন্তু আজকে রাতেই তো হয়ে গেল। এত তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে যাবে আমি তো কল্পনাও করতে পারিনি। হে আল্লাহ, এখন কি হবে? এখন তো সব জঙ্গলের লাকড়িগুলো পানিতে ভিজে নষ্ট হয়ে যাবে। আসমা, আসমা, শুনতে পাচ্ছ? শুনো, এখানে আসো। হ্যাঁ, কি হয়েছে বলেন। এ দেখো আসমা, বাইরে কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। হ্যাঁ, অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে, সাথে বাতাসও চলছে আর বিজলিও চমকাচ্ছে। চলেন ঘরের ভিতরে চলেন, এখানে দাঁড়িয়ে থাকলে বাতাস লেগে ঠান্ডা লেগে যাবে। কিন্তু আসমা, এখন কি হবে? জঙ্গলের সব লাকড়ি তো ভিজে নষ্ট হয়ে যাবে পানিতে। আপনি চিন্তা করবেন না, এই বছরে প্রথম আজকে বৃষ্টি হচ্ছে, দেখবেন সকাল হতেই বৃষ্টি শেষ হয়ে যাবে। এখন আপনি চলেন ঘরের ভিতরে গিয়ে ঘুমান। তখন তারা রুমের ভিতরে গিয়ে ঘুমিয়ে যায়। আর এদিকে সকাল হয়ে গেল, অনেক জোরে জোরে আর বিজলি চমকাতে থাকে। জোরে জোরে বৃষ্টি হতে থাকে। বৃষ্টির কারণে লোকজন কেউ কাজকর্মে যেতে পারে না। আর এদিকে বৃষ্টি বন্ধ হওয়ার নামই নেই না। আসমা, সকাল হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি থামার কোনো নাম নেই। যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে আমি কিভাবে লাকড়ি বিক্রি করব?
হ্যাঁ, ঠিক বলেছেন, সেই ভোর রাত থেকেই বৃষ্টি হচ্ছে, গ্রামের সকল জায়গায় পানি পানি হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি থামার নামই নেই। আর এখানে অনেক ঠান্ডা বাতাস লাগছে, চলেন ঘরের ভিতরে গিয়ে বসি। তারা দুইজন ঘরের ভিতরে লাকড়ি জ্বালিয়ে বসে। লাকড়ি জ্বালানোর কারণে ঘরের ভিতরে একটু গরম তাপমাত্রার অনুভূতি হয়, কিন্তু বাইরে অনেক বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা আরও বেড়ে যায়। একটানা বৃষ্টি হওয়ার কারণে এদিকে গ্রামবাসীর অনেক ভোগান্তি বেড়ে যায়। বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নেই না। হে আল্লাহ, এখন পর্যন্ত বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নেই, আর আমাদের কাছে তো কোনো অবশিষ্ট লাকড়ি নেই। আসমা এসব কথা বলতেছিল, ঠিক তখনই আচমকা বৃষ্টি থেমে যায়। আসমা, মনে হচ্ছে আল্লাহ তোমার কথা শুনেছে আর বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন তো আপনি জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসতে পারবেন না। জঙ্গলের সবগুলো লাকড়ি তো বৃষ্টি হওয়ার কারণে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। এক কাজ করা যাক, গ্রামের রোকিয়া চাচির কাছে গিয়ে কিছু লাকড়ি ধার নিয়ে আসি। কিছুদিন তো চলে যাবে, এত ঠান্ডার মাঝে লাকড়ির আগুন ছাড়া কোনোভাবেই থাকা যাবে না। এ কথা বলে আসমা রোকিয়া চাচির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রোকেয়া চাচি, রোকেয়া চাচি, আপনি কি বাড়িতে আছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমার মেয়ে, কেমন করে মনে পড়লো যে এত ঠান্ডার মাঝে আমার বাড়ি আসলে? হ্যাঁ রোকেয়া চাচি, আমার কিছু লাকড়ির দরকার পড়েছে, এজন্য আপনার বাড়িতে আসলাম। আগুন জ্বালানোর মতো কোনো লাকড়ি অবশিষ্ট নেই, এজন্য আমাকে কিছু লাকড়ি লাগবে। আপনি আমাকে কিছু লাকড়ি দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমার মেয়ে, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে লাকড়ি দিতেছি। এই নাও আমার মেয়ে, এই অল্প কিছু লাকড়ি নাও। আমার কাছে বেশি লাকড়ি নেই, আমি বেশি লাকড়ি তোমাকে দিতে পারলাম না। রোদ না হওয়ার কারণে লাকড়িগুলো শুকাতেও পারিনি। এই অল্প কিছু লাকড়ি দিয়েই তোমার কাজ চালিয়ে নিও। আচ্ছা ঠিক আছে চাচি, এখন বলেন আপনার লাকড়ির দাম কত হলো? আরে আমার মেয়ে, এ কেমন কথা বলছিস? আমি তোর কাছে কিভাবে টাকা নিব? রফিকুল আমাকে কতবার ফ্রিতে লাকড়ি দিয়ে গেছে, আর তোর কাছে আমি টাকা নিব কিভাবে? আমি তোকে লাকড়িগুলো ফ্রিতেই দিলাম, তুই এই লাকড়িগুলো নিয়ে যা। চাচি আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে চাচি, আমি এখন যাচ্ছি। আসমা লাকড়িগুলো নিয়ে রাস্তা দিয়ে যেতেছিল বাড়ির উদ্দেশ্যে। ঠিক সেই সময় রাস্তার মাঝে অনেক জোরে জোরে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। হে আল্লাহ, এ কেমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল? এদিকে এত ঠান্ডা, তারপরে আবার বৃষ্টি মনে হচ্ছে। আল্লাহ এখন মেরেই ফেলবে। কোনো রকম যদি বাড়ি ফিরে যেতে পারি তো বেঁচেই যাব। বৃষ্টিতে ভিজতে ভিজতে আসমা বাড়ি পৌঁছে যায়। আরে আসমা, তুমি তো বৃষ্টিতে ভিজে পুরো নাকাল অবস্থা হয়ে গেছে। যাও তাড়াতাড়ি গিয়ে কাপড় পাল্টে এসো। আসমা কাপড় পাল্টে এসে আগুনের কাছে এসে বসে। আর অন্যদিকে লতিফ যে সুযোগের অপেক্ষায় ছিল, তার সেই সুযোগের দিন চলে আসে। লতিফ তার লাকড়ি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আরে লতিফ, তুই লাকড়ি নিয়ে এসেছিস? তাড়াতাড়ি দে লাকড়ি, এর খুব দরকার ছিল। ভালো হয়েছে যে তুই লাকড়ি নিয়ে আসছিস। এ নাও চাচা, তোমার লাকড়ি। এনে তোর টাকা। চাচা, তুমি তো মাত্র 40 টাকা দিলেন, আমাকে আরো 40 টাকা দিতে হবে। কেন আরো 40 টাকার কথা বলছিস? রফিকুল তো আমাকে 40 টাকাতেই দিয়ে যায় লাকড়ি, তুই বলছিস আরো 40 টাকার কথা কেন? চাচা, তুমি তো জানো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, কোথাও কোনো লাকড়ি পাওয়া যাচ্ছে না। জঙ্গলের সব লাকড়ি পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। গ্রামে লাকড়ির অনেক অভাব দেখা দিয়েছে, এই জন্য লাকড়ির দাম বাজারে অনেক বেশি হয়ে গেছে। যদি তোমার লাকড়ি চাই তো আমাকে আরো 40 টাকা দিতে হবে। আমার যতটুক জানা আছে, মনে হয় এখন রফিকুল তোমাকে আর লাকড়ি নিয়ে এসে দিতে পারবে না, এই জন্য আমি বাজার থেকে অনেক বেশি দামে লাকড়ি কিনতে হয়েছে। এই জন্য এখন আমাকে একটু বেশি দামে বিক্রি করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তো নে তোর 40 টাকা। এভাবেই লতিফ গ্রামের সকলের কাছে বেশি দাম দিয়ে লাকড়ি বিক্রি করা শুরু করে। আর তার গ্রামে বেশি দামে লাকড়ি বিক্রি করে তার বেশ ভালোই মুনাফা হচ্ছিল। আর গ্রামের লোকজন তার কাছে পরিস্থিতির শিকার হয়ে তার কাছে লাকড়ি নিতে হচ্ছিল। আর এদিকে রফিকুলের বাড়িতে তার ঘরে খাবার দাবারও ঠিক মতো ছিল না। হে আল্লাহ, আজকে তো ঘরে কোনো খাবার দাবার নেই, এদিকে তো কোনো টাকা পয়সাও নেই যে কিনে আনবো। ওগো, আপনি এক কাজ করেন, মতিন দোকানদারের কাছে গিয়ে বাকিতে কিছু বাজার করে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ আসমা, আমি যেতেছি, দেখি বাজার সদাই কিছু বাকিতে করতে পারি কিনা। রফিকুল যখন বাড়ির বাইরে দাঁড়ায় তখন দেখতে পেল চারিদিকে কুয়াশা আর চাদরে ঢেকে আছে। তখন কিছু খাবার দাবার কেনার জন্য মতিনের দোকানের উদ্দেশ্যে যেতে লাগে।
মতিনের দোকানে পৌঁছে মতিনকে বলে রফিকুল। মতিন ভাই, আমাকে কিছু খাবার দাবারের জিনিসপত্র লাগবে, কিন্তু আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। যখন আমার কাছে টাকা পয়সা হবে তখন তোমাকে আমার সবগুলো বাকি পরিশোধ করে দেব। দেখো রফিকুল, আমারও আজকাল ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। আমার হাতেও খুব একটা পুঁজি নেই যে আমি তোমাকে বাকি দিয়ে আবার অন্য পুঁজি দিয়ে ব্যবসা করব। এজন্য তুমি আমাকে ক্ষমা কর, আমি তোমাকে বাকি দিতে পারবো না। তুমি অন্য কোথাও অন্য কোনো দোকানে গিয়ে বাকি নাও। মতিন ভাই, কিছু না হলে তো আমাকে কিছু খাবার দাবার দাও, যে কিছুদিনের জন্য আমার বাড়ির খাবারের ব্যবস্থা হয়ে যাবে। দেখ রফিকুল, আমি তোকে বাকি দিতে পারবো না, আমাকে তুই ক্ষমা কর। তুই অন্য কোথাও গিয়ে দেখ অন্য কারো কাছে পাস কিনা। মতিন দোকানদার রফিকুলকে সোজাসুজি নিষেধ করে দেয় যে তাকে কোনো বাকিতে কোনো খাবার দাবার জিনিসপত্র দিতে পারবে না। রফিকুল তখন অনেক হতাশ হয়ে যায়, হতাশ ভরা মন নিয়ে সেখান থেকে চলে যায়। হে আল্লাহ, ঘরে তো কোনো খাবার দাবার নাই, এদিকে ঠান্ডা পড়ছে, আর বাড়িতে কোনো লাকড়ি জ্বালানোর মতো নেই, এখন কোনো খাবার দাবারও নেই। হে আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ, তুমি আমাকে একটি উপায় বলে দাও। রফিকুল বুঝতে পারছিল না যে টাকা ছাড়া তার খাবার দাবারের ব্যবস্থা কিভাবে করবে। ঠিক সে সময় তার পাশ দিয়ে তার একটি বন্ধু যাচ্ছিল সবজি বিক্রি করতে। কি খবর রফিকুল বন্ধু, অনেক দিন পর তোমাকে দেখতে পেলাম। কি ব্যাপার, তোমাকে তো অনেক হতাশা আছো মনে হচ্ছে। কোন সমস্যা আছো? কিছু হয়েছে নাকি তোমার? হয়েছে সমস্যা থাকলে আমাকে বলো, সহযোগিতা করতে পারি কিনা। আরে বন্ধু খুরশেদ, কি বলবো, এই শীতে আমাকে এই ঠান্ডাতে অনেক ঝামেলার মাঝে ফেলে দিয়েছে। আমার যে লাকড়ির ব্যবসাটা ছিল, এই ঠান্ডার কারণে ব্যবসা করতে পারছি না। এদিকে কোনো হাতে টাকা পয়সাও নেই, বাড়িতে কোনো খাবার দাবারও নেই, হাতে কোনো টাকা পয়সা নেই যে দোকান থেকে কিছু খাবার দাবার নেব। মতিন ভাইয়ের দোকানে গিয়েছিলাম, মতিন ভাইকে বললাম কিছু বাকিতে খাবার দাবার দেওয়ার জন্য, কিন্তু সে আমাকে সোজাসুজি মানা করে দিল, বাকিতে খাবার দিতে পারবো না বলে। এখন বুঝতে পারছি না কি করব। এদিকে আসমাকে বলে এসেছি বাকিতে কিছু খাবার দাবার নিয়ে আসবো, সে তো আমার খাবারের অপেক্ষায় বসে আছে। এখন কিভাবে বাড়িতে ফিরে যাব? আমার সাহস হচ্ছে না আসমাকে কি মুখ নিয়ে গিয়ে বলবো যে আমাকে বাকিতে জিনিস দেয় নাই। বন্ধু রফিকুল, কি বলবো আর তোমাকে, এই ঠান্ডাতে আমারও অনেক সমস্যা হয়েছে। এই ঠান্ডার মাঝে বৃষ্টি হওয়ার কারণে আমিও অনেক দিন থেকে ব্যবসা ঠিক মতন করতে পারি না। আমার হাতেও টাকা পয়সা খুব একটা নেই। আমি এই 50 টাকার বেচাকেনা করেছি। এই 50 টাকা ভাই আমি তোমাকে দিলাম, এর চাইতে আমি তোমাকে বেশি কিছু উপকার করতে পারলাম না। বন্ধু খুরশেদ, আমি তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। আরে বন্ধু রফিকুল, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? একজনের বিপদে আরেকজন তাকে সাহায্য করবে, এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। এই বিপদের সময় যদি আমরা একজনকে আরেকজনের উপকার না করি তাহলে কোন সময় করব নাও বন্ধু। তুমি এই 50 টাকা দিয়ে কিছু খাবার নিয়ে যাও বাড়ি, আমিও যাই বাড়ি ফিরে। তারা একজন আরেকজনের সাথে কথা বলা বলির পর তারা এক একজনের বাড়ির দিকে যেতে লাগে। চাউল তো নিলাম, কিন্তু বাড়িতে তো কোনো লাকড়িও নেই যে চাউলগুলো রান্না করবে। যাই বাজারে গিয়ে কিছু লাকড়িগুলো নিয়ে নিই। লাকড়ি নিয়ে রফিকুল বাড়ি ফিরে যায়। এ নাও আসমা, কিছু চাউল নিয়ে এসেছি, আর এই লাকড়িগুলোও নিয়ে এসেছি। এই চাউলগুলো সিদ্ধ করে রান্না করো। আজকের দিনটা এই চাউলগুলো দিয়ে আমাদের দিনটা পার করতে হবে। আসমা চাউলগুলো নিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করে রান্না হয়ে যাওয়ার পর তারা দুইজনে সে ভাত খেতে বসে। আসমা, কিছু লবণ দাও, লবণ ছিটিয়ে এই ভাতগুলো খেয়ে নি। জি, এখনই দিচ্ছি। আসমা এসব কথা বলতেছিল, ঠিক সে সময় বাড়ির বাইরে থেকে এক আওয়াজ শুনতে পায়। পুত্র, বাড়িতে কেউ আছো? পুত্র থাকলে এই বুড়িমাকে একটু সাহায্য করো, অসহায় এক বুড়িমাকে। এই কথা শুনে রফিকুল আর তার বউ বাড়ির দরজার সামনে এসে দেখতে পেল এক বুড়িমা বাইরে ঠান্ডাতে দাঁড়িয়ে আছে আর সাহায্য চাচ্ছে। বুড়িমা, আপনি এই ঠান্ডার মাঝে বাইরে কি করছেন? পুত্র, আমি 3 দিন থেকে ক্ষুধার্ত আছি, কোনো খাবার খাই নাই। যদি তুমি আমাকে কিছু খাবার খেতে দিতে তাহলে অনেক উপকৃত হতো। আমাকে ক্ষুধার জ্বালা অনেক যন্ত্রণা করাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। ঠিক আছে বুড়িমা, আপনি ভেতরে আসেন। রফিকুল সেই চাউলের সিদ্ধ ভাতগুলো নিয়ে এসে বুড়িমাকে দিয়ে দেয়। আমার পুত্র, আমাকে অনেক ঠান্ডা লাগছে,
যদি তুমি কিছু লাকড়ি দিয়ে আগুন জ্বালাতে তাহলে অনেক উপকৃত হতো। বুড়িমা, আমাকে ক্ষমা করবেন, আমাদের কাছে অল্প কিছু লাকড়ি ছিল, সেই লাকড়ি দিয়ে এই চাউল সিদ্ধ করে ভাত রান্না করেছি। আমাদের কাছে অন্য কোনো লাকড়ি অবশিষ্ট নেই যে আগুন জ্বালাবো। আমাকে ক্ষমা করবেন বুড়িমা। আচ্ছা, কোনো সমস্যা নেই পুত্র, কমসে কম কিছু তো খাবার পেয়েছি, এই খাবার দিয়ে আমার ক্ষুধা নিবারণ করব। বুড়িমা ভাতগুলো খেয়ে তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ পুত্র, অনেক দিন থেকেই আমি ক্ষুধার্ত ছিলাম, যাকে আজকে এই ভাতগুলো খেয়ে আমার ক্ষুধা নিবারণ করতে পারলাম। বুড়িমার চোখ যখন তাদের খাবারের পাতিলের দিকে পড়ে, তখন সে দেখতে পেল তাদের খাবারের পাতিল খালি হয়ে পড়ে আছে। পুত্র, আমি তো তোমাদের সবগুলোই ভাত খেয়ে নিলাম, কিন্তু এখন তোমরা কি খাবে? কোনো সমস্যা নেই বুড়িমা, আপনার এই ভাত খেয়ে আপনার ক্ষুধা নিবারণ হয়েছে, এতে আমি অনেক আনন্দিত হয়েছি। আরে পুত্র, তুমি কত দয়ালু ব্যক্তি। পুত্র, আমার কাছে তো বেশি কিছু তোমাকে দেওয়ার মতো নেই। এই নাও, এই বীজগুলো তোমার বাড়ি ওঠানের সামনে এই বীজগুলো লাগিয়ে দেবে। বুড়িমা, এগুলো কি জিনিসের বীজ? এগুলো হচ্ছে যে জিনিসের দরকার তোমার সেই জিনিসের বীজ। এগুলো থেকে তুমি অনেক সুন্দর সুন্দর লাকড়ি পাবে। কিন্তু বুড়িমা, এই বীজগুলো থেকে তো গাছ তৈরি হতে অনেক সময় লাগবে। পুত্র, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। এই বীজ কোনো সাধারণ বীজ না, এই বীজগুলো হচ্ছে জাদুর বীজ। তুমি শুধু তোমার বাড়ি উঠানের সামনে লাগিয়ে দিও, তারপরে তুমি কালকেই দেখতে পারবে এর আশ্চর্য। ঠিক আছে পুত্র, আমি এখন যাচ্ছি। বুড়িমা, আপনি এত ঠান্ডার মাঝে কোথায় যাবেন? আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ আমার হয়ে গেছে, এখন আমাকে যেতে হবে। এ কথা বলে বুড়িমা সেখান থেকে চলে যায়। আসমা, চলো এই বীজগুলো বাড়ির উঠানের সামনে লাগিয়ে দিই। রফিকুল সেই বীজগুলো তার বাড়ির উঠানের সামনে লাগিয়ে দেয়। যখন সকাল হয় তখন রফিকুলের সে বীজগুলোর কথা মনে পড়ে। রফিকুল যখন বাড়ির উঠানের সামনে এসে দাঁড়িয়ে উঠানের দৃশ্য দেখতে পেল, দেখার পর সে অনেক আশ্চর্য হয়ে যায়। আরে, এ কি আশ্চর্যজনক ঘটনা! আসমা, আসমা, তাড়াতাড়ি বাইরে আসো। আসমা ওই দৃশ্য দেখে অনেক আশ্চর্য হয়ে যায়। আরে, এ তো সত্যি সত্যি জাদুর গাছ হয়ে গেছে। রফিকুল উঠানে লাগানো সেই বীজ থেকে একটি আশ্চর্যজনকভাবে গাছ হয়ে যায়। এই দৃশ্য দেখে রফিকুল আর তার বউ আসমা অনেক আনন্দিত হয়। ওগো, এখন আমাদের আর কোনো লাকড়ির সমস্যা হবে না। হ্যাঁ আসমা, তুমি ঠিক কথা বলেছ। এখন আমি এই গাছ থেকে লাকড়িগুলো কেটে গ্রামে বিক্রি করতে যাব। রফিকুল লাকড়িগুলো কেটে গ্রামে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দেয়। সুলতান চাচা, আপনার জন্য আমি লাকড়ি নিয়ে এসেছি। আরে পুত্র রফিকুল, তুই লাকড়ি নিয়ে এসে অনেক উপকার করেছিস আমার কাছে। 3 দিন থেকে কোনো লাকড়ি নেই, এজন্য ঠান্ডাতে আমি অনেক কষ্ট করছি। এদিকে লতিফ আর 3-4 দিন থেকে লাকড়ি দিতে আসতে পারে না, লাকড়ি না থাকার কারণে। কোনো সমস্যা নেই সুলতান চাচা, আপনাকে আমি প্রতিদিন লাকড়ি দিয়ে যাব। কিন্তু পুত্র রফিকুল, এই লাকড়ি কোথা থেকে পেলে? বেশ কিছুদিন থেকেই তো সূর্য ওঠে না, কিন্তু তুমি এই শুকনো লাকড়ি কোথা থেকে পেলে? চাচা, এসব ওপর আল্লাহর কুদরতের ইশারায়, ওপর আল্লাহর ইশারায় সবকিছুই সম্ভব। চাচা, আমি এখন যাচ্ছি, অন্য গ্রামের লোককে লাকড়ি দিতে হবে। এ কথা বলে রফিকুল সেখান থেকে চলতে শুরু করে, কিন্তু এই সব দৃশ্য লতিফ আড়াল থেকে লুকিয়ে দেখছিল। আর আসল ঘটনা জানার জন্য লতিফ রফিকুলের পিছন পিছন যেতে লাগে। ওগো, আপনি আসছেন? যাক, মনে হচ্ছে আজকে সবগুলো লাকড়ি বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ আসমা, আজকের পর থেকে আমাদেরকে আর অন্য কোন জায়গা থেকে লাকড়ি নিয়ে আসতে হবে না। এই গাছ থেকেই লাকড়ি কেটে গ্রামে বিক্রি করতে পারবো। জি, আপনি ঠিক কথা বলেছেন। মঙ্গল হোক সে বুড়িমার, যে আমাদেরকে এই জাদুর গাছ দিয়েছে। এখন আর আমাদের কোনো লাকড়ির অভাব হবে না। লাকড়ি বিক্রি করে আমাদের সংসারটাও ঠিক মতো চলবে এবং কি আমাদের বাড়িটাও মেরামত করতে পারবো। আচ্ছা, তার মানে এই জাদুর গাছ, কেননা আমিও কিছু এই গাছ থেকে লাভ করতে পারবো। আমিও এই গাছ থেকে লাকড়ি নিয়ে গিয়ে বিক্রি করে কিছু ইনকাম করব। লতিফ সে সময় সেখান থেকে চলে যায়, কিন্তু রাত হওয়ার পর সে এসে জাদুর গাছ থেকে অনেকগুলো লাকড়ি কেটে নিয়ে গিয়ে তার বাড়িতে লুকিয়ে রাখে। পরের দিন সকাল হতেই লতিফ সে লাকড়িগুলো বিক্রি করতে যায় গ্রামের উদ্দেশ্যে। এই নাও চাচা, তোমার জন্য লাকড়ি নিয়ে আসছি। বল, কত টাকা লাকড়ি দিতে হবে? এখন তোর লাকড়ির কোনো দরকার নেই আমার। এখন আমাকে রফিকুল প্রতিদিন লাকড়ি দিয়ে যাওয়ার কথা বলেছে। তুই অসময়ের সুযোগ নিয়েছিস। তুই আমার কাছে লাকড়ির অনেক টাকা দাম বেশি নিয়েছিস।
এখন তোর লাকড়ির কোনো দরকার নেই আমার। সুলতান চাচা লতিফকে তার লাকড়ি না নেওয়ার কথা সোজাসুজিভাবে বলে দেয়। লতিফ তার লাকড়ি অন্য লোকজনের কাছে বিক্রি করার চেষ্টা করে, কিন্তু কেউ তার লাকড়ি নেওয়ার জন্য রাজি হয় না। কেননা দুঃসময়ে লতিফ সুযোগের অসৎ ব্যবহার করেছে, অনেক বেশি দামে গ্রামবাসীর কাছে লাকড়ি বিক্রি করেছে এবং অনেক মুনাফা করেছে। কিন্তু সে এখন উচিত শিক্ষা পেয়ে গেছে। কিন্তু এখন তার আফসোস ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এখন লতিফ যে গ্রামে যায়, কেউ তার কাছ থেকে লাকড়ি নিতে চায় না, সবাই তার কাছ থেকে দূরে সরে যায়। এখন লতিফ পরিস্থিতির শিকার হয়ে লাকড়ির ব্যবসা ছেড়ে অন্য কোনো কাজের খোঁজ করতে হয়। বন্ধুরা, আমরা এই গল্পটিতে শিখতে পারি যে মানুষের দুঃসময়ে সুযোগ নেওয়া উচিত নয়। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের এই গল্পটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে বলবেন। আর আগে কোন ধরনের গল্প দেখতে চান সেটিও কমেন্ট করে বলবেন।